আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপির গেরুয়া সুনামিতে ভেসে গেল তৃণমূল কংগ্রেসের নীলদুর্গ। পদ্ম ফুলের জোয়ারে একেবারে নেতিয়ে পড়েছে ঘাসফুল। এর মধ্য দিয়ে বাংলাদেশের লাগোয়া ভারতের এই রাজ্যে মমতা ব্যানার্জির ১.৫ দশকের শাসনের অবসান ঘটল। বিজেপির এই জয়কে কেউ বলছেন কাঠামোগত ওলটপালট, আবার কেউ দেখছেন বিরাট এক আদর্শিক সাফল্য হিসেবে। যে যেভাবেই দেখুক, একটি বিষয়ে সবাই একমত, সেটি হলো বাংলাদেশ এবারের ভোটের মতো অতীতে কখনোই পশ্চিমবঙ্গের নির্বাচনে এত বড় ভূমিকা রাখেনি। একইভাবে পশ্চিমবঙ্গের কোনো নির্বাচনও বাংলাদেশে এত মনোযোগ কাড়েনি অতীতে। প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গের নির্বাচনে হঠাৎ বাংলাদেশকে ঘিরে এত সব আকর্ষণের কারণ কি, যেটি রাজ্যের জনতান্ত্রিক কাঠামো এতটা বদলে দিয়ে পদ্ম ফুলের বাম্পার ফলন ঘটিয়েছে? আবার বঙ্গজয়ের পর দৃশ্যত বাংলাদেশ সীমান্তের ৩ দিকে এখন শুধু বিজেপি আর বিজেপি। তাতে কি অস্বস্তি বাড়ছে বাংলাদেশ সরকার শীর্ষ মহলের? সে প্রশ্ন উঠছে কারণ বিজেপি সরকার এখনো শপথই নেয়নি। তার আগেই বাংলাদেশের বিএনপি সরকারের শীর্ষ পর্যায় থেকে হুঁশিয়ারিও এসে গেছে। ঢাকায় অনেকের মধ্যে পুশিন আতঙ্ক আর আলোচনা যে বাড়ছে, সেটির মধ্যে বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেছেন, পুশিন হলে জবাব দেবে ঢাকা, প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বাংলাদেশ সরকার। অথচ কয়েকদিন আগে খলিলুর রহমান দিল্লি সফরের সাফল্য নিয়ে উচ্ছ্বসিত মন্তব্য করেছিলেন। সেখানে তিনি বিজেপি সরকার শপথ নেওয়ার আগেই এমন হুঁশিয়ারি কেন দিলেন, সেটিও আবার ঠিক চীন যাওয়ার আগে কেন দিলেন? এমন বক্তব্য খানিকটা বিস্ময়ের জন্ম দিয়েছে ঢাকার কূটনৈতিক পাড়ায়। অনেকে প্রশ্ন তুলেছেন, পশ্চিমবঙ্গে মমতা প্রত্যাখ্যাত হওয়ার সাথে সাথেই কি তাহলে ঢাকা দিল্লির সম্পর্ক নতুন মোড় নিতে লাগলো, যেখানে দেশ দুটির সম্পর্কে দৃশ্যমান ইস্যুর চেয়ে অদৃশ্যমান ঝুলে থাকা অনেকগুলো ইস্যু আছে? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। ২০১১ সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির ভাগ্যে একটি আসনও জোটেনি। তখন শূন্য আসন পাওয়া বিজেপি মাত্র ১৫ বছরে ২০০ আসনের সীমা অতিক্রম করে ফেলল। ভোট হওয়া ২৯৩ আসনের মধ্যে এককভাবে সরকার গঠনের জন্য দরকার ছিল ১৪৭টি আসন। সেখানে পদ্মফুল ২/৩ আসন নিশ্চিত করে ফেলেছে। সবশেষ তথ্য অনুযায়ী ২০৬টি আসন এখন মোদী বাহিনীর জিম্মায়। আর নিজের ডেরায় পরাজিত হওয়া মমতার তৃণমূল কংগ্রেস ও তাদের জোট পেয়েছে ৮১টি আসন। দর্শক, ভারতের ৪ রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের ভোটের ফল বেরিয়েছে সোমবার, মানে ৪ মে। এর মধ্যে সবার নজর ছিল পশ্চিমবঙ্গের দিকে। বেলা গড়ানোর সাথে সাথে পদ্মের গেরুয়া ঢেউ যেভাবে সুনামি হয়ে ফিরে আসবে, তা অতি বড় বিজেপির সমর্থকও ভাবেনি। গণনা শুরুর সাথে সাথে কলকাতার কালীঘাটে তৃণমূলের সদর দপ্তরে শাসনের নীরবতা নেমে আসে। বিশেষজ্ঞরা বলছেন, এই ফলাফল কেবল একটি দলের জয় নয়, বরং এটি বাংলার রাজনৈতিক ইতিহাসের এক নতুন অধ্যায়ের সূচনা। যে গ্রামীণ এবং আধা শহরে ভোট ব্যাংক একসময় মমতা ব্যানার্জির শক্তির উৎস ছিল, আজ সেই ভোটাররাই পরিবর্তনের আশায় বিজেপির দিকে ঝুঁকেছেন। আনন্দবাজারের সাংবাদিক অনিন্দ্য জনের প্রশ্ন রেখেছেন, তার মানে কি পশ্চিমবঙ্গের মানুষ প্রো বিজেপি হয়ে গেছেন? তিনি বলছেন, সেটি নয়, বরং যেটি ঘটেছে সেটি হলো এই ভোটটা ছিল মমতা অর নো মমতা। পশ্চিমবঙ্গের মানুষ নো মমতায় ভোট দিয়েছেন, অর্থাৎ এবারে বিধানসভা নির্বাচন আসলে ছিল প্রত্যাখ্যানের ভোট। এই প্রত্যাখ্যানের পেছনে বিশ্লেষকরা বলছেন মোটা দাগে আছে 5টি কারণ, যেটি আমরা গতকালের ভিডিওতে তুলে ধরেছিলাম। বলেছিলাম, মমতার ৩ মকে বিজেপি ঘায়েল করেছে নতুন 5 ম দিয়ে। সে কারণগুলোর বাইরে এবারে পশ্চিমবঙ্গের নির্বাচনে ভূমিকা রাখার পেছনে বড় করে আলোচনা হচ্ছে বাংলাদেশ ইস্যু নিয়ে। ভারতের অনলাইন সংবাদ মাধ্যম দ্য প্রিন্টের কন্ট্রিবিউটিং এডিটর দীপ হালদার মনে করছেন, বিজেপির পশ্চিমবঙ্গ জয় বাংলাদেশেও বড় ভূমিকা রাখছে। তার মতে, বাংলাদেশের ২৪শে আগস্টে শেখ হাসিনা সরকার পতনের পর হিন্দুদের উপর হওয়া নির্যাতন হোক, কিংবা বাংলাদেশের শিকড়ে থাকা মতুয়া সম্প্রদায়ের ভোট, অথবা অবৈধ বাংলাদেশি অভিবাসীদের কারণে রাজ্যের জনতান্ত্রিক কাঠামো বদলে যাওয়ার ভয়, সবই কাজ করেছে বিজেপির এই জয়।
সোমবার দ্য প্রিন্টের মতামত বিভাগে প্রকাশিত বিশ্লেষণে দীপ হালদার লেখেন, মমতার জনপ্রিয়তা যে এবার বড় প্রশ্নের মুখে পড়েছে তার পিছনে অন্যান্য কারণগুলোর মধ্যে একটি বড় কারণ ছিল প্রতিবেশী দেশ বাংলাদেশ। 2025 সালের ডিসেম্বরে কলকাতায় বাংলাদেশ উপ হাই কমিশনের বাইরে হিন্দু সন্ন্যাসী এবং হিন্দুত্ববাদী সংগঠনগুলোর নেতৃত্বে একটি বিশাল বিক্ষোভ অনুষ্ঠিত হয়। তাদের দাবি ছিল বাংলাদেশে দীপু চন্দ্র দাসের হত্যার বিচার। ময়মনসিংহের ভালুকায় 2025 সালের 18 ডিসেম্বর কথিত ধর্ম অবমাননার অভিযোগ তুলে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয় পোশাক শ্রমিক দীপু দাসকে। বিগত অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশি হিন্দুদের উপর হামলার খবর বিশ্বজুড়ে সংবাদ শিরোনাম হয়েছিল এবং পশ্চিমবঙ্গের রাজনৈতিক উত্তাপ বাড়িয়ে দিয়েছিল। তখন সে সময় ভারতে বাংলাদেশ উপ হাই কমিশনের বাইরে হিন্দু সন্ন্যাসীদের পুলিশ লাঠিচার্জ করলে তা নিয়ে সমালোচনা করেন অনেকেই। তখন থেকেই বিজেপির মূল বয়ান ছিল, শেখ হাসিনা সরকার পতনের পর বাংলাদেশে হিন্দুরা যেমন নিরাপত্তাহীনতায় ভুগছে, তেমনি মুসলমানরা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করতে পারে এবং ভোটার তালিকায় নাম তুলে মমতা ব্যানার্জির বিশেষ নির্বাচনী সুবিধা দিতে পারে। আবার এবারে পশ্চিমবঙ্গের নির্বাচনে আরেকটি কারণে বাংলাদেশের যে ভূমিকা আছে সেটা নিয়ে আলোচনা হচ্ছে। সেই কারণটি হলো মতুয়া ফ্যাক্টর। 19বিংশ শতাব্দীতে পূর্ববঙ্গ, যেটি আজকের বাংলাদেশ, সেখানে হরিচাঁদ ঠাকুরের হাত ধরে প্রতিষ্ঠিত মতবাদ ভিত্তিক হিন্দু সামাজিক আন্দোলনের অংশ হলো মতুয়া সম্প্রদায়। যুক্তরাজ্যের সাসেক্স ইউনিভার্সিটির নৃবিজ্ঞান বিভাগের ব্রিটিশ একাডেমি ইন্টারন্যাশনাল ফেলো অয়ন গুহ দ্য প্রিন্টকে বলেছেন, ভোটার তালিকা থেকে অনেকের বাদ পড়া নিয়ে পশ্চিমবঙ্গের মতুয়াদের মধ্যে হতাশা ছিল। তারপরও যাদের ভোট ছিল তাদের কাছে বিজেপি ছিল প্রথম পছন্দ, কারণ বাংলাদেশে শেখ হাসিনার পরবর্তী সময় হিন্দুদের উপর ব্যাপক সহিংসতা ও নির্যাতন তাদের হিন্দু শরণার্থী হিসেবে ভোট দিতে উদ্বুদ্ধ করেছে। দীপ হালদার মনে করেন, হিন্দু মুসলিম রাজনৈতিক মেরুকরণ পশ্চিমবঙ্গের বহুত্ববাদী সমাজে আগে সেভাবে কাজ না করলেও প্রতিবেশী বাংলাদেশের ঘটনাবলী রাজ্যের রাজনীতিকে একটি বড় মোড় দিয়েছে এবং বিজেপিকে ক্ষমতার স্বাদ পাইয়ে দিয়েছে। আবার পশ্চিমবঙ্গের কোনো নির্বাচন আগে কখনো বাংলাদেশে এত মনোযোগ কাড়েনি বা এটি নিয়ে এতটা আলোচনা হয়নি। নির্বাচনী প্রচারে অমিত শাহ কিংবা শুভেন্দু অধিকারীর নানা বক্তব্যে মাঝে মাঝে বাংলাদেশেও ঝড় তুলেছে। পশ্চিমবঙ্গের ভোটারদের মতোই বাংলাদেশেও আলোচকরা দুভাগে ভাগ হতে দেখা যায়, বিশেষ করে বিজেপি নাকি তৃণমূল, কে জিতলে লাভ বেশি বাংলাদেশের তা নিয়ে। ঢাকার জন্য বহুল কাঙ্ক্ষিত তিস্তা চুক্তিতে বাধা দিলেও মমতার জন্য ঢাকার অনেকের সহানুভূতি দেখা গেছে। সেটি কি শুভেন্দু অধিকারী শেখ হাসিনাকে এখনো বৈধ প্রধানমন্ত্রী বলায়, নাকি দিল্লিতে বিজেপি সরকার তাকে আতিথেয়তা দেয়? নির্বাচনের আগে বিজেপির অবৈধ বাংলাদেশে তাড়ানোর রাজনীতি কিংবা পোষণের পক্ষে প্রচার নিঃসন্দেহে পদ্মার এই পারে অনেককে ভাবিয়ে তুলেছে। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কড়া মন্তব্য সেই ভাবনায় যেন আগুনে ঘি ঢেলেছিল। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের ভারতীয় ভারপ্রাপ্ত হাই কমিশনারকে তলব করেছিল হিমন্ত বিশ্ব শর্মার ওই মন্তব্যের জেরে। সোমবার নয়াদিল্লিতে সফররত বাংলাদেশি সাংবাদিকদের একটি প্রতিনিধি দলের সঙ্গে মত বিনিময়কালে বিক্রম মিস্ত্রি বিষয়টি নিয়ে কথা বলেছেন। ভারতের পররাষ্ট্র সচিব এই প্রসঙ্গে বলেছেন, পররাষ্ট্র সম্পর্ক নির্ধারণের বিষয়টি দেশের কেন্দ্রীয় সরকারের এখতিয়ারভুক্ত। এটি কোনো নির্দিষ্ট রাজ্যের রাজনৈতিক পরিস্থিতির উপর নির্ভরশীল নয়। ভারতের পররাষ্ট্র সচিব বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান সম্পর্ক পুনর্গঠনের লক্ষ্যে সুনির্দিষ্ট ও সতর্ক উদ্যোগ নিয়েছে ভারত। বর্তমানে স্থবির হয়ে থাকা 40টিরও বেশি দ্বিপাক্ষিক প্রক্রিয়া পুনরায় সক্রিয় করার চেষ্টা করছে দিল্লি। তবে বাস্তবতা হলো, দিল্লি ও ঢাকার সম্পর্ক পুনরুদ্ধারের জন্য যতই সতর্ক উদ্যোগ নিক না কেন, পশ্চিমবঙ্গের নির্বাচনে বিজেপির বড় বিজয় ঢাকার নীতি নির্ধারক মহলকেও ভাবিয়ে তুলেছে। তাদের মধ্যে বিষয়টি ব্যাপক আলোচনা জন্ম দিয়েছে। বিশেষ করে পুশিন ইস্যুটি নিয়ে আলোচনা বাড়ছে। মোদির ভাষায়, পশ্চিমবঙ্গে পদ্ম ফোটার পর বাংলাদেশ ভারত দুই দেশের সীমান্তবর্তী এলাকাগুলোর রাজনৈতিক দখলদারিত্বের ম্যাপই পাল্টে গেছে। অভাবনীয় এই জয়ের পর পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি তাদের ফেসবুক পেজে লিখেছে, অঙ্গ বঙ্গ কলিঙ্গ। প্রাচীন ভারতে কলিঙ্গ ছিল বিহার এলাকা নিয়ে গঠিত, অঙ্গ গঠিত ছিল উড়িষ্যা এলাকা নিয়ে, আর বঙ্গ মানে বাংলা। বিহার ও উড়িষ্যা রাজ্যের ক্ষমতা আগিয়ে নিয়েছে বিজেপি, এখন বঙ্গ দখলও সারা হলো। বাংলাদেশ ভারত সীমান্তের ম্যাপ দেখলে বোঝা যায়, পশ্চিমবঙ্গে পদ্ম ফোটার সঙ্গে সঙ্গে
বাংলাদেশকেও দৃশ্যত ঘিরে ফেললো বিজেপি। পূর্বে ত্রিপুরা রাজ্য আগিয়ে গিয়েছিল পদ্ম শিবিরে, পশ্চিমে আসামও তাই। মেঘালয় ক্ষমতায় বিজেপির মিত্ররা, পশ্চিম বাদ ছিল, এখন পশ্চিমবঙ্গেও বিজেপি। বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গ শুধু ভৌগোলিক কারণে নয়, ঐতিহাসিক ভাবেও জড়িত। মজার বিষয় হলো, ভারতের সাথে লাগোয়া সীমান্ত এলাকাগুলোতে বাংলাদেশের সংসদীয় আসনগুলোতে জামায়াত ইসলামের শক্ত অবস্থান দেখা যাচ্ছে। ফলে অনেকেই মনে করছেন, পুশিন শুধু নয়, সীমান্তের নানা ইস্যু নিয়ে সামনের দিনগুলোতে উত্তেজনা বাড়তে পারে। বাংলাদেশ সরকার উচ্চ মহলেও যে এ নিয়ে কিছু অস্বস্তি শুরু হয়েছে তা বোঝা যাচ্ছে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের কথায়। ইউনূস সরকার আমলে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা খলিলুর রহমান যে বক্তব্য দিয়েছেন তার প্রেক্ষাপট বিবেচনায় অনেকেই মনে করছেন তার কথাটি বেশ তাৎপর্যপূর্ণ। খলিলুর রহমান মঙ্গলবার সাংবাদিকদের বলেছেন, ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পালা বদলে কোনো পুশিনের ঘটনা ঘটলে পাল্টা ব্যবস্থা নেওয়া হবে। এখানে তাৎপর্যপূর্ণ বিষয়টি হলো, পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের সবুজ সংকেত পাওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খুব স্বাভাবিক প্রক্রিয়ায় শুভেচ্ছা জানানোর কথা, কিন্তু তিনি সেটি না করে খানিকটা আক্রমণাত্মক ভঙ্গিতে পুশিন প্রসঙ্গ টেনে এনে দুদেশের সম্পর্ক ভালো করার উদ্যোগকে প্রশ্নবিদ্ধ করে তুলেছেন। যেমনটা কিছুদিন আগে ইউনূসের আমলে কিছু উপদেষ্টা করতেন। অবশ্য তখন কয়েকজন উপদেষ্টা ঢাকা না দিল্লি স্লোগান দিতেন, আর কিছু উপদেষ্টা ভারত থেকে চাল আমদানির জন্য বৈঠক করতেন। পশ্চিমবঙ্গে বিজেপি জয়ের পর বাংলাদেশ সরকারের শীর্ষ মহলে দুই রকম ভাবনা দেখা যাচ্ছে। তবে সম্পর্কটি কেমন হবে তা দেখার আগে পররাষ্ট্রমন্ত্রীর একেবারে পাল্টা ব্যবস্থা নেওয়ার কথা বলে ফেলাকে অনেকেই বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখতে চান না। কারণ খলিলুর রহমান পশ্চিমবঙ্গের আগামী সরকার সম্পর্কে আগাম আশঙ্কা ঠিক সেদিনই প্রকাশ করেছেন যেদিন তিনি চীনের পথে রওনা দিলেন। অথচ গত মাসে খলিলুর রহমান ভারত সফরে গিয়েছিলেন। সেই সময় দ্বিপাক্ষিক নানা বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি সম্পর্ককে নতুন উচ্চতায় তুলে নিয়ে যাওয়ার কথাও শুনিয়েছিলেন। এর মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির শীর্ষ পর্যায়ের কিছু নেতাও চীন সফর করে এসেছেন। ফলে প্রশ্ন উঠছে, মঙ্গলবার পশ্চিমবঙ্গে বিজেপির বিজয় নিয়ে খলিলুর রহমানের বক্তব্যের মধ্যে এত তাড়াতাড়ি যে সংশয়, সন্দেহ, উৎকণ্ঠা প্রকাশ পেল, যেটি কিছুদিন আগেও একেবারে ভিন্ন ছিল, সেটি কি দুদেশের সম্পর্কে অন্য কিছুর ইঙ্গিত দিচ্ছে? এমনকি একদিন আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ঠিক উল্টো কথা বলেছিলেন, যেমনটা মঙ্গলবার দিল্লিতে ভারতের পররাষ্ট্র সচিব বলেছেন। শামা ওবায়দ বিজেপি জেতার পর ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে উদ্বেগকে গুরুত্ব দিতে নারাজ। তিনি মনে করেন, পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন করলেও দুই দেশের সম্পর্কে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। এমনকি বিএনপির অনেক সিনিয়র নেতারাও একই ধরনের বক্তব্য দিয়েছেন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, সম্পর্কের অবনতি হওয়ার কোনো কারণ তিনি দেখেন না। ঢাকার বিশ্লেষকদের ধারণা, পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসায় বাংলাদেশের সীমান্তে দিল্লির কেন্দ্রীয় সরকারের প্রভাব যে বাড়বে এতে কোনো সন্দেহ নেই। এই প্রভাব দুই দেশের মধ্যে জিয়ে থাকা দৃশ্যমান ইস্যুগুলোর সাথে অদৃশ্যমান ইস্যুর ব্যাপারে অস্থিরতা যেমন বাড়াতে পারে, তেমনি এর উল্টোটাও ঘটতে পারে। তবে পুশিন ইস্যু নিয়ে ঢাকার শীর্ষ মহলের মধ্যে যে কিছুটা অস্বস্তি বেড়েছে সেটি লক্ষ্য। মে মাসের 5 তারিখে রাত্রে, অর্থাৎ 6 তারিখে 1,20,000 গুলি নাকি সেদিন ফুটানো হয়েছে। ফাঁকা জায়গা না, দুপাশে বড় বড় বিল্ডিং, প্রত্যেকটা বিল্ডিং এ তো গুলির দাগ থাকবে। আর কোন জায়গায় যদি ওই 1,000-2,000 মানুষকে গুলি করে হত্যা করা যে কথাটা ওরা অহরহ বলে বেড়াচ্ছেন। 2013 সালে শাপলায় যে অপারেশন হয়েছিল সেটি রাষ্ট্র দখলের একটি ধর্মীয় রাজনৈতিক প্রকল্পকে ভেঙে দেওয়া হয়েছিল। আর আজ সেই প্রকল্পের উত্তরাধিকারীরা ক্ষমতার ভেতরে থেকে পুরনো গুজবকে রাষ্ট্রীয় ভাষা দিতে চাইছে, সংখ্যা দিতে চাইছে। আবারও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যে ট্রাইব্যুনাল একদিন মানবতা বিরোধী অপরাধীদের বিচার করত, সেই ট্রাইব্যুনালকে এখন ব্যবহার করা হচ্ছে গণজাগরণ মঞ্চের, ইমরান এইচ সরকার, শাহরিয়ার কবির, মুনতাসির মামুনদের মতো মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের
মানুষদের বিরুদ্ধে। প্রত্যক্ষদর্শী সাংবাদিক থেকে শুরু করে বিবিসির মতো আন্তর্জাতিক সংস্থার প্রতিবেদন পর্যন্ত সবই বলছে যে শাপলা চত্বরে সেই রাতে অভিযানে গণহত্যার কোনো প্রমাণ নেই। কিন্তু ইউনূস সরকার জাতিসংঘকে পর্যন্ত এই কথিত হত্যাকাণ্ড নথিভুক্ত করতে বলেছিলেন। আর ঠিক তার 10 দিন পরেই ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে শুরু করেছিল। কাকতালীয় নয় নাকি সুপরিকল্পিত? আমার বুদ্ধিমান দর্শক নিজেই জানেন। দিন দিন শাপলা চত্বর, বিডিআর বিদ্রোহ সব নতুন নতুন ইতিহাস, নতুন নতুন সংখ্যা নিয়ে আমাদের সামনে হাজির হচ্ছে। চলুন একটু আলোচনা করে দেখা যাক শাপলা চত্বরে আসলে কি হয়েছিল। 5ই মে 2013 সালে শাপলা চত্বরে 2024 সালের মতোই জুলাই সন্ত্রাসীদেরকে হাজির করা হয়েছিল রাষ্ট্র দখলের উদ্দেশ্যে। সে সময় সরকার 2024 সালের মতো দুর্বলতা দেখায়নি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভেতরও 2024 সালের মতো বিদেশি এজেন্টরা তখনও ঠিক অতটা শক্তিশালী হয়ে উঠতে পারেনি। তাই সে যাত্রায় আওয়ামী লীগ সরকার টিকে গিয়েছিল। কিন্তু এই শাপলা চত্বর নিয়ে দেশে বিদেশে প্রোপাগান্ডা বা মিথ্যা প্রচারণা এতটাই ভয়াবহ আকারে ছড়িয়ে দেওয়া হয়েছিল যে এর চেয়ে 2013 সালের 5ই মে সরকার পড়ে গেলে হয়তো একদিকে ভালোই হতো। এত মিথ্যাচার দেখতে হতো না কাউকে। সবচেয়ে বড় কথা হলো 2024 সালের মতো 2013 সালের মিথ্যাচারেরও বহু জবাব এবং অভিযোগ খণ্ডনের চেষ্টা অনেকেই করেছেন। কিন্তু কে কানে তোলে কার কথা? 2024 সালে যেমন মৃত্যুর সংখ্যা বাড়াতে বাড়াতে একটি বিশাল সংখ্যা করা হয়েছিল, কিন্তু সেটা প্রমাণ করার দায়িত্ব কেউ নেয়নি, কেউ আগ্রহ দেখায়নি। তেমনি শাপলা চত্বরেও নিহতের সংখ্যা এক এক সময় এক এক অঙ্ক উল্লেখ করা হয়। সর্বশেষ অবৈধ ইউনূস সরকারের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর দাবি করেছেন ঢাকা, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রাম মিলিয়ে সারা দেশে সব মিলিয়ে 57 থেকে 58 জন নিহত হয়েছে। আর হেফাজত 4 মে 2025 সালে 93 জনের একটি প্রাথমিক তালিকা প্রকাশ করেছে। সংখ্যার এই ফারাক থেকেই বোঝা যায় পরিসংখ্যানের রাজনীতি কতটা গভীর। এগুলো শেষ নয়, সংখ্যার কারসাজি আরো আসছে, অপেক্ষা করুন। সবচেয়ে বড় প্রশ্নটা হলো বিএনপি কে নিয়ে। ক্ষমতার বাইরে থাকতে বিএনপি ঠিক কি বলেছিল সেটা একটু মনে করিয়ে দেই আপনাদের। 7ই মে 2013 সালে অর্থাৎ শাপলা চত্বরে অভিযানের মাত্র 2 দিন পর বিএনপির স্থায়ী কমিটি একটি আনুষ্ঠানিক বিবৃতি দেয়। দলের চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদুর সই করা সেই বিবৃতিতে বলা হয়েছিল বিদেশি গণমাধ্যম সহ বিভিন্ন সূত্রে 2.5 থেকে 3,000 লোককে হত্যা করা হয়েছে। দর্শক মনে রাখবেন, 2.5 থেকে 3,000। শুধু তাই নয়, বিএনপি আরো দাবি করেছিল মৃতদেহের উপর দিয়ে ভারী যানবাহন চালিয়ে দেওয়া হয়েছে, ট্রাক ভর্তি লাশ সরিয়ে নেওয়া হয়েছে এবং এই হত্যাকাণ্ড 1971 সালের 25শে মার্চের কালো রাতের সঙ্গে বা কাল রাতের সঙ্গে তুলনীয়। এমনকি জালিয়ানওয়ালা বাগের হত্যাকাণ্ডকেও নাকি হার মানিয়েছে। এখন আপনার মনে প্রশ্ন যাচ্ছে না, সেই 3,000 লাশ গেল কোথায়? 2.5 থেকে 3,000 মানুষ মারা গেলে সেই লাশগুলো আসলে কোথায়? সেই পরিবারগুলো কোথায়? সেই মায়েরা, বাবারা, সন্তানরা কোথায়? যারা স্বজন হারানোর বেদনায় বুক চাপড়াচ্ছিলেন তারা কোথায়? একই ঘটনা কিন্তু গুমের ক্ষেত্রেও হয়েছে। হাজার হাজার লক্ষ লক্ষ গুম হয়েছে, কিন্তু সুমার করিয়া দেখা গেল 281 জন, তারপরে 60-এর কাছাকাছি নাম তারা দিতে পারছে। বিএনপি যখন ক্ষমতার বাইরে ছিল তখন বলেছিল 2.5 থেকে 3,000 শুধু শাপলা চত্বরেই নিহত হয়েছে। আর এখন সেই বিএনপির সরকার ক্ষমতায়, ডক্টর ইউনূসের পরে তারেক রহমানের বর্ধিত সরকারের প্রশাসন হিসাবে যে অবৈধ ইউনূস সরকার আসলে এখনো চলছে, তাদের নিয়ন্ত্রণাধীন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলছেন, চিফ প্রসিকিউটর নয়, চিফ প্রসিকিউটর বলছেন ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম 3টি জেলা মিলিয়ে সারা দেশে মোট 57 থেকে 58 জন নিহত হয়েছে। 57 থেকে 58 জন সারা দেশে, 3,000 থেকে 58। এই জাদুটা কিভাবে হলো বলেন তো? এই প্রশ্নটা বিএনপি কে করার কেউ নেই। হয় 2013 সালে বিএনপি মিথ্যা বলেছিল, না হয় এখন বলছে।
দুটির একটি সত্য হতেই হবে। এই দুটির বাইরে কোনো তৃতীয় সম্ভাবনা হয়তো নেই। আর জনগণ ঠিক সেই উত্তরটাই জানতে চায়। আসলে সেদিন কি হয়েছিল সেটা প্রত্যক্ষদর্শীরা বলেছেন। বিবিসি বাংলার সাবেক প্রধান সাবির মুস্তফা সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তাদের সংবাদদাতা কাদির কল্লোল রাত 12টা থেকে ভোর 4টা পর্যন্ত সরেজমিনে উপস্থিত ছিলেন ওই এলাকায়, শাপলা চত্বর এলাকায়। তিনি কোনো লাইভ ফায়ারিং দেখেননি, কাউকে মরতে দেখেননি, দেয়ালে গুলির চিহ্ন বা রাস্তায় রক্তের দাগও পাননি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় তখন বলেছিল 2 দিনের সহিংসতায় সারা দেশে 28 জন নিহত হয়েছে। দৈনিক প্রথম আলো সেই সময় 5 জনের মৃত্যু নিশ্চিত করেছিল। আর পুলিশ বলেছিল রাতের অভিযানে আহত 1 জন পরে হাসপাতালে মারা যান। দিনের সংঘর্ষে 4টি মৃতদেহ পাওয়া গিয়েছিল মঞ্চের কাছে, কিন্তু বিএনপি সেই একই রাতে 3000 লাশের গল্প ফেলেছিল। এবার আসা যাক আরেক বাটপারের কথায়, আদিলুর রহমান শুভ্র নামের সেই বাটপার। মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান শুভ্র 61 জন নিহতের একটি তালিকা প্রকাশ করেছিলেন, কিন্তু ফরেনসিক তদন্তে দেখা গেছে সেই তালিকার 4 জন জীবিত, 7 জন বিভিন্ন ঘটনায় নিহত, 5 জনের নাম 2 বার করে লেখা, 11 জনের কোনো ঠিকানাই নেই এবং 27 জনের পাশে লেখা ছিল ইয়েট টু কনফার্ম, মানে এখনো কনফার্ম হয়নি, তবু তাদের মৃত দেখানো হয়েছে। 10 বছরের বিচার প্রক্রিয়ায় আদিলুর রহমান শুভ্র একটিবারও তার দাবির প্রমাণ দিতে পারেননি। বারবার তার কাছে আদালত প্রমাণ চেয়েছে। 2023 সালে আদালত তাকে সেজন্য দোষী সাব্যস্ত করেছিলেন, কিন্তু অবৈধ ইউনূস সরকার ক্ষমতায় এসে সেই রায় বাতিল করে আদিলুর রহমান শুভ্রর মিথ্যাচারের পুরস্কার হিসাবে তাকে একটি বিশেষ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল এবং ইউনূসের কিচেন ক্যাবিনেটের অংশ করেছিল, এবং সে দাবি করেছিল বাংলাদেশকে আসলে জঙ্গিদের হাতে তুলে দেওয়া উচিত। বুঝুন এবার। গণজাগরণ মঞ্চের প্রত্যক্ষদর্শীরা মনে করে সেদিনের আসল চিত্র অন্যরকম। তারা বলে হেফাজত ঢাকায় 6টি প্রবেশমুখে অবরোধ করেছিল, রাস্তার ডিভাইডারের গাছ কেটে ফেলেছিল, ব্যাংকে লুটের চেষ্টা করেছিল, নারী সাংবাদিককে দিনের আলোতে পিটিয়েছিল, শাহবাগে গণজাগরণ মঞ্চে হামলার চেষ্টা করেছিল বারবার। এই ছিল তথাকথিত শান্তিপূর্ণ হেফাজতের সমাবেশের আসল চরিত্র, যাকে বিএনপি তাদের বিবৃতিতে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি বলে বর্ণনা করেছিল। আর সবচেয়ে হাস্যকর হলো এই প্রহসনের রাজনৈতিক উদ্দেশ্যটা। শাপলা চত্বরের মামলায় শেখ হাসিনার পাশাপাশি আসামি করা হয়েছে গণজাগরণ মঞ্চের ইমরান এইচ সরকারকে, সাংবাদিক শাহরিয়ার কবিরকে, অধ্যাপক মুনতাসির মামুনকে। অর্থাৎ যারা যুদ্ধাপরাধীদের বিচারের পক্ষে কথা বলেছিলেন, যারা মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখার চেষ্টা করেছিলেন, তাদেরকেই টার্গেট করা হচ্ছে। উদ্দেশ্য স্বচ্ছ, যুদ্ধাপরাধীদের বিচারের প্রতিশোধ নেওয়া এবং যুদ্ধাপরাধী জামায়াত শিবিরের রাজনৈতিক পুনর্বাসন সম্পন্ন করা। 3000 থেকে 58 এই সংখ্যার তারতম্য এবং এই যে পুরো পথটা বলে দেয় আসলে সত্যটা কোথায়। বিএনপি জামায়াতের মিথ্যাচারের রাজনীতি আজ নতুন অস্ত্র পেয়েছে। এটা তো নতুন নয়। আপনারা দেখুন প্রতিটি বিষয়ে তারা মিথ্যাচার করেছে, বিশেষ করে গুম খুন থেকে শুরু করে 2024, 2013 কোনটায় তারা মিথ্যা বলেনি এবং কোনো মিথ্যাই তারা প্রমাণ করতে পারেনি। বাংলাদেশে এই মিথ্যাচার প্রমাণের কোনো দায় নেই কারো। ক্ষমতার হাতুড়ি দিয়ে তারা ইতিহাস পুনর্লিখন করতে চাইছে এখন, কিন্তু ইতিহাস সাক্ষী থাকে, প্রত্যক্ষদর্শীরা সাক্ষী থাকেন। আর সেই 3000 লাশের প্রশ্নটা চিরকাল তারা করে বেড়াবে বিএনপিকে। যতদিন এই জাতি বেঁচে থাকবে ততদিন এই প্রশ্নের উত্তর দিতে হবে তাদের। হয় তখন তারা মিথ্যে বলেছিলেন, না হয় এখন তারা মিথ্যে বলছেন। কোনটা আসলে সত্য? শাপলা চত্বরের রাজনীতির মূল শক্তি ছিল মৃত্যু নয়, মৃত্যু গুজব। হেফাজতের সহিংস অবস্থান, পল্টন মতিঝিলের আগুন, দোকানপাট ভাঙচুর, ব্যাংক এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলার চেষ্টা, কোরআন শরীফ পর্যন্ত পুড়িয়ে দেওয়া বাইতুল মোকাররমের ওখানে, নারী সাংবাদিককে প্রকাশ্যে পেটানো, শাহবাগে হামলার প্রস্তুতি, এসব আড়াল করতেই তৈরি করা হয়েছিল গণহত্যার কাহিনী। যেন রাষ্ট্রের বিরুদ্ধে ধর্মীয় আবেগকে অস্ত্র বানানো যায়, যেন যুদ্ধাপরাধীদের বিচার থামানো যায়, যেন গণজাগরণ মঞ্চকে অপরাধী বানানো যায়। সেদিন হেফাজত কোনো নিরীহ ধর্মীয় জামায়াত ছিল না। তারা ঢাকা অবরোধ করেছিল, 6টি প্রবেশমুখ দখল করেছিল, তারপর শাপলা চত্বরে এসে অবস্থান নিয়েছিল। সন্ধ্যার পর অবস্থান কর্মসূচি রাজনৈতিক সংকটের রূপ নেয়। বিএনপি তখন হেফাজতের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছিল ঢাকাবাসীকে। জামায়াত ছিল পেছনের কুশীলব, সামনে ছিল ধর্ম, পেছনে ছিল ক্ষমতা দখলের লোভ
আর আজ সেই একই নাটকের নতুন মঞ্চায়ন হচ্ছে। শাপলা চত্বরকে আবার তোলা হচ্ছে। কেন? বিচার চাইবার জন্য? না না, সত্য জানার জন্য? না হে না। লক্ষ্য আসলে দুটি। প্রথমত, হেফাজত এবং মৌলবাদী গোষ্ঠীকে সন্তুষ্ট রাখা। দ্বিতীয়ত, যুদ্ধাপরাধীদের বিচারের প্রতিশোধ নেওয়া। আওয়ামী লীগ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণজাগরণ মঞ্চ সবাইকে এক কাতারে দাঁড় করিয়ে ইতিহাসকে উল্টো করে ঝুলিয়ে দেওয়া। এই হলো ইউনূস সরকার এবং তারেক রহমানের সরকারের বর্ধিত প্রশাসনের রাজনৈতিক স্বরূপ। হেফাজতকে হাতের মুঠোয় রাখো, যুদ্ধাপরাধী জামায়াত শিবিরের এজেন্ডা বাস্তবায়ন করো, আর মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে মিথ্যা মামলায় জেলে ভরো, ফাঁসি দাও, যা ইচ্ছে তাই করো। মৃতের সংখ্যা হাজার হাজার থেকে কখনো 61, কখনো 58, কখনো 93, আবার কখনো 48, 4 জন। এই হিসেব কখনো মিলবে না, কারণ হিসেব মেলানোর উদ্দেশ্য এদের নেই। উদ্দেশ্য হলো সংখ্যাটাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা। বিএনপি জামায়াতের গুজব, মিথ্যাচার এবং প্রতারণার রাজনীতিতে আরো একটি পালক যুক্ত হচ্ছে শাপলা চত্বরের এই নাটকীয় সংখ্যার খেলার বা হেরফেরের মধ্য দিয়ে। যারা ভারতের কাছে দেশ বিক্রির অভিযোগ তুলে রাজনীতি করে, তারাই আজ আমেরিকার পায়ে মাথা রেখে দেশের সার্বভৌমত্ব বন্ধক দিয়েছে। যারা গণতন্ত্রের কথা বলতো, তারাই আজ একটি অনির্বাচিত সরকারের ধারাবাহিকতা রক্ষা করে বিচারের নামে প্রতিশোধের রাজনীতি করছে। এরও একদিন শেষ আছে। চোরের 10 দিন, সাধুর তো একদিন, এবং সেই একদিন চোর কখনো সামাল দিতে পারে না। জানেন তো না? ভালো থাকবেন সবাই।